3 সরকার এবং 4 হলো সার্বভৌমত্ব। এখন আমরা এই উপাদানগুলোকে বিশ্লেষণ করার চেষ্টা করব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, নির্দিষ্ট ভূখণ্ড বলতে আমরা কি বুঝি? সমগ্র পৃথিবীর মধ্যে নিজস্ব মানচিত্র অঙ্কন করা নির্দিষ্ট এলাকা অর্থাৎ ভূমিসমূহ, এই ভূমিটাই হলো নির্দিষ্ট ভূখণ্ড, যা ওই রাষ্ট্রের জন্য নির্ধারিত এবং সব রাষ্ট্র কর্তৃক স্বীকৃত। এর জন্য নির্দিষ্ট ভূখণ্ড বড়ও হতে পারে, আবার ছোটও হতে পারে। বড় ছোট কোনো বিষয় নয়, বিষয় হলো রাষ্ট্রের জন্য তাদের প্রয়োজন একটি নির্দিষ্ট ভূখণ্ড। নির্দিষ্ট ভূখণ্ড ব্যতীত কোনো রাষ্ট্র কখনো গঠিত হতে পারে না। নির্দিষ্ট ভূখণ্ড হচ্ছে রাষ্ট্রের অপরিহার্য উপাদান। প্রত্যেক রাষ্ট্রে একটি নির্দিষ্ট ভৌগোলিক সীমারেখা দ্বারা পরিবেষ্টিত। ভূখণ্ড বলতে স্থলভাগ, সমুদ্র সীমা, আকাশ সীমাও বোঝায়। রাষ্ট্রের জনগণের বসবাসের জন্য নির্দিষ্ট ভূখণ্ডের উপর নিয়ন্ত্রণ আবশ্যক। জনসমষ্টি ঐক্যবদ্ধ হয়ে জাতীয়তাবাদী আন্দোলন, সংগ্রাম ও যুদ্ধের মাধ্যমে অথবা সাংবিধানিকভাবে নির্দিষ্ট ভূখণ্ডের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে। প্রতিটি রাষ্ট্রেরই ভূখণ্ডের সীমারেখা কেন্দ্রিক নিরাপত্তা বেষ্টনী গড়ে তোলে। ভূখণ্ড বড় হতে পারে, আবার ছোটও হতে পারে। যেমন রাশিয়ার আয়তন অনেক বড়, আর ছোট আয়তনের রাষ্ট্র হচ্ছে দারুসালাম, সুইজারল্যান্ড, ব্রুনাই, মালদ্বীপ ইত্যাদি। 1971 সালে মহান স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে বাংলাদেশ ভূখণ্ডটি পৃথিবীর মানচিত্রে সার্বভৌম স্বাধীন রাষ্ট্র হিসেবে স্থান পায়। অনেক সময় রাষ্ট্রের নির্দিষ্ট ভূখণ্ড বেশ কয়েকটি দ্বীপের সমষ্টি হতে পারে, যেমন জাপান, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া প্রভৃতি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপরে দ্বিতীয় উপাদানটি হল জনসমষ্টি। রাষ্ট্রের প্রাথমিক উপাদান হচ্ছে জনসমষ্টি। জনসমষ্টি বলতে রাজনৈতিকভাবে সংগঠিত জনগণকে বোঝায়। রাষ্ট্র গঠনের জন্য জনসমষ্টি একান্ত অপরিহার্য। জনসমষ্টির ঐক্যবদ্ধ হওয়ার ইচ্ছা এবং পারস্পরিক সম্পর্ক হতে রাষ্ট্রের উদ্ভব হয়েছে। তবে রাষ্ট্র গঠনের জন্য জনসংখ্যা কত হবে তার কোনো ধরাবাঁধা নিয়ম নেই। রাজনৈতিকভাবে রাষ্ট্রের জনসংখ্যা কয়েক কোটি হতে পারে, আবার কয়েক হাজারও হতে পারে। গণচীন ও ভারতের জনসংখ্যা 100 কোটির উপরে। অন্যদিকে সান মেরিনো ও মোনাকো এই দুটি ক্ষুদ্র রাষ্ট্রের জনসংখ্যা যথাক্রমে 33,225 ও 38,000। কাছাকাছি জনসমষ্টি খুব বৃহৎ হলেই যে রাষ্ট্র হবে এমন কোনো কথা নয়, কিংবা জনসমষ্টি খুবই নগণ্য হলে যে রাষ্ট্র হতে পারবে না এমন কোনো কথা নেই। মোট কথা হলো নির্দিষ্ট ভূখণ্ডে বসবাসরত জনসমষ্টি অপরিহার্য রাষ্ট্র গঠনের জন্য। এরপরে আমরা আসি সরকার। রাষ্ট্র গঠনের জন্য তৃতীয় উপাদান হলো সরকার। রাষ্ট্রের অপরিহার্য উপাদানটি হলো বা তৃতীয় উপাদান হলো সরকার। সরকার গঠনের মাধ্যমে নির্দিষ্ট ভূখণ্ডের উপর কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয় এবং নির্দিষ্ট ভূখণ্ডের উপরে বসবাসরত জনসমষ্টির উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়। রাষ্ট্র পরিচালনার জন্য 3টি বিভাগ থাকে: আইন বিভাগ, শাসন বিভাগ ও বিচার বিভাগ। এই 3টি বিভাগের সমন্বয়ে সরকার গঠিত হয়। গণতান্ত্রিক ব্যবস্থায় সাধারণত নির্বাচনের মাধ্যমে জনগণ তাদের সরকার গঠন করে। সরকার গঠিত পদ্ধতি বিভিন্ন রাষ্ট্রে বিভিন্ন হতে পারে। সরকার বলতে ব্যাপক অর্থে শাসক গোষ্ঠীর সকলকে বোঝায়, যারা প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে রাষ্ট্রীয় ক্ষমতা পরিচালনায় অংশগ্রহণ করে। অর্থাৎ রাষ্ট্রের সকল ক্ষমতা সরকার কর্তৃক পরিচালিত হয়। অধ্যাপক গার্নারের মতে, রাষ্ট্র যদি হয় জীবদেহ, তবে সরকার হলো এর মস্তিষ্ক স্বরূপ। অন্যভাবে বলা যায়, যদি একটি জাহাজকে রাষ্ট্র হিসাবে বলা হয়, তাহলে জাহাজের যে ক্যাপ্টেন তিনি হলেন সরকার। এখানে মনে রাখতে হবে যে আমাদের সরকার বিভিন্ন পদ্ধতির হতে পারে। সেটা হলো কেন্দ্রিক সরকার হতে পারে,
গণতান্ত্রিক সরকার হতে পারে, স্বৈরশাসক হতে পারে, সরকার থাকতে হবে নির্দিষ্ট ভূখণ্ড রক্ষার জন্য। সেই ভূখণ্ডে বসবাসরত জনসমষ্টিকে নিয়ন্ত্রণ করার জন্য, আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য এখানে সরকার অপরিহার্য। সরকারের মাধ্যমেই রাষ্ট্রের ইচ্ছা অনিচ্ছা বহিঃপ্রকাশ ঘটে। সরকার ওই রাষ্ট্রের ভাগ্য নির্ণয় করতে পারে। সরকার সাধারণত 3টি বিভাগ দ্বারা পরিচালিত হয়: আইন বিভাগ, শাসন বিভাগ এবং বিচার বিভাগ। আইন বিভাগের কাজ হলো আইন প্রণয়ন করা, দেশের চাহিদা অনুযায়ী, প্রয়োজন অনুযায়ী জনগণের আচরণ নিয়ন্ত্রণের জন্য তারা নানা সুচিন্তিত অভিমত দিয়ে আইন প্রণয়ন করে থাকে। এই আইন প্রণয়ন সাধারণত নির্বাচিত জনপ্রতিনিধির দ্বারা গঠিত হয়। অনেক পৃথিবী গণতান্ত্রিক রাষ্ট্রগুলোতে আইন প্রবণতাগণ জনগণের ভোটে নির্বাচিত হয়ে পার্লামেন্ট মেম্বার হিসাবে নিয়োজিত হন এবং তারা রাষ্ট্রের চাহিদা অনুযায়ী, রাষ্ট্রের প্রয়োজন অনুযায়ী আইন প্রণয়ন করে থাকেন। এরপরে আসি শাসন বিভাগ। আইন বিভাগের যিনি শীর্ষ কর্মকর্তা, সংখ্যাগরিষ্ঠ দলের নেতা, তিনি শাসন বিভাগের প্রধান হন। এক কথায় গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় প্রধানমন্ত্রী এই যে শাসন বিভাগের প্রধান এবং তার কর্মকর্তা মন্ত্রী পরিষদ এবং প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে আমরা বলতে পারি যে সচিব পর্যন্ত, মন্ত্রী পর্যন্ত সবাই শাসন বিভাগে অনুযায়ী শাসন কার্য পরিচালনা করে থাকেন এবং দেশের জনগণের শান্তি শৃঙ্খলা রক্ষা করে মালের নিরাপত্তা দিয়ে থাকেন এবং দেশের উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করে থাকেন। এরপরে আসে বিচার বিভাগ। বিচার বিভাগ সাধারণত দেশের আরেকটি নির্বাহী বিভাগ। 3টি বিভাগকে বলা হয় সরকারের নির্বাহী বিভাগ। বিচার বিভাগ দেশের আইন অনুযায়ী বিচার কার্য সংগঠিত করে থাকে এবং প্রত্যেক দেশেই হাইকোর্ট এবং হাইকোর্ট বিভাগ নিয়ে সুপ্রিম কোর্ট এই বিচার বিভাগকে নিয়ন্ত্রণ করে থাকে। সুপ্রিম কোর্টের যিনি সর্বসেরা তিনি হলেন রাষ্ট্রপতি। এরপরে আমরা আসি সার্বভৌমত্ব। রাষ্ট্র গঠনের মুখ্য উপাদান সার্বভৌমত্ব বা সার্বভৌমিকতা, অর্থাৎ এই যে নির্দিষ্ট ভূখণ্ড, জনসমষ্টি এবং সরকার তাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য একটি সর্বোচ্চ ক্ষমতা থাকা উচিত, যেটি সেনাবাহিনী। নির্দিষ্ট ভূখণ্ড রক্ষার জন্য দায়িত্বে যারা পালন করে তাদেরকে বলা হয় সেনাবাহিনী। সেনাবাহিনী নৌবাহিনী, বিমান বাহিনী নিয়েই সামরিক বাহিনী। সামরিক বাহিনী হলো সার্বভৌমত্ব রক্ষার দায়িত্বে রয়েছে এবং সার্বভৌমত্ব রক্ষার গুরু দায়িত্ব তারা পালন করে থাকে সরকারের ইচ্ছা ও অনিচ্ছা নির্ভর। বহিঃশত্রুর হাত থেকে সার্বভৌম শক্তি নিজের ভূখণ্ড এবং নিজের দেশের জনসমষ্টিকে রক্ষা করে থাকে। এটি হলো সার্বভৌম শব্দ দ্বারা চরম ও চূড়ান্ত ক্ষমতাকে বোঝায়। সার্বভৌমত্ব প্রতিষ্ঠার মাধ্যমে রাষ্ট্রের গঠন পূর্ণতা পায়। এই ক্ষমতা রাষ্ট্রকে অন্যান্য সংস্থা থেকে পৃথক করে। সার্বভৌমত্ব হচ্ছে রাষ্ট্রের ওই বৈশিষ্ট্য যার ফলে নিজের ইচ্ছা ছাড়া অন্য কোনো প্রকার ইচ্ছার দ্বারা রাষ্ট্র আইন সঙ্গতভাবে আবদ্ধ নয়। প্রত্যেক সমাজ ব্যবস্থায় চূড়ান্ত ক্ষমতা কার্যকর করার জন্যে একটিমাত্র কেন্দ্রীয় কর্তৃপক্ষ থাকবে, আর এই ক্ষমতাই হলো সার্বভৌম ক্ষমতা। সার্বভৌমত্বের আদর্শই হলো আইন। সার্বভৌমের আদর্শ বা আইন মানতে সকলে বাধ্য। সার্বভৌম ক্ষমতার আভ্যন্তরীণ বাহ্যিক দুটি দিক রয়েছে। একটি হলো আভ্যন্তরীণ ক্ষমতা, প্রয়োগের মধ্য দিয়ে রাষ্ট্রের মধ্যকার সকল ব্যক্তি ও প্রতিষ্ঠানের উপর রাষ্ট্রের কর্তৃত্ব প্রতিষ্ঠা পায়। সার্বভৌমত্ব ক্ষমতার ঊর্ধ্বে কোনো কর্তৃপক্ষ নেই। বাহ্যিক সার্বভৌমত্বের অর্থ হল রাষ্ট্র আন্তর্জাতিক ক্ষেত্রে বহিঃশত্রুর নিয়ন্ত্রণ ও হস্তক্ষেপ থেকে মুক্ত থাকবে। কেবল জনসমষ্টি, নির্দিষ্ট ভূখণ্ড ও সরকার থাকা সত্ত্বেও
একটি দেশের সার্বভৌম ক্ষমতা না থাকলে তা রাষ্ট্র হিসাবে বিবেচিত হবে না। যতদিন রাষ্ট্রের স্থায়িত্ব বিদ্যমান থাকে ততদিন সার্বভৌমত্বের স্থায়িত্ব থাকবে। সরকারের পরিবর্তন সার্বভৌমত্বের স্থায়িত্বকে নষ্ট করে না। সুতরাং জনসমষ্টি, নির্দিষ্ট ভূখণ্ড, সরকার এবং সার্বভৌমত্ব এই চারটি উপাদান নিয়েই রাষ্ট্র গঠিত হয়। এর যে কোনো একটি উপাদান না হলে রাষ্ট্র গঠিত হতে পারে না। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে রাষ্ট্র গঠনের জন্য রাষ্ট্রের ধারণা, এই ধারণায় আমরা বলতে পারি যে পৃথিবীতে কোনো মানুষই রাষ্ট্র ছাড়া বসবাস করতে পারে না। প্রত্যেক মানুষই কোনো না কোনো রাষ্ট্রের সদস্য এবং বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানী বিভিন্নভাবে এই রাষ্ট্রের ধারণাকে সংজ্ঞায়িত করার চেষ্টা করেছেন। তবে অধ্যাপক গার্নারের সংজ্ঞাটি এখানে সুস্পষ্ট এবং প্রাণিধানযোগ্য। অধ্যাপক গার্নার তার ভাষায় তিনি বলেছেন যে রাষ্ট্র হলো সেই, অধ্যাপক গার্নার যথার্থই বলেছেন, রাষ্ট্র হলো বহু সংখ্যক ব্যক্তি নিয়ে গঠিত এমন এক জনসমাজ যারা নির্দিষ্ট ভূখণ্ডে স্থায়ীভাবে বসবাস করে, যা বহিঃশত্রু নিয়ন্ত্রণ হতে মুক্ত এবং যাদের একটি সুসংগঠিত সরকার আছে। তার মানে অধ্যাপক গার্নারের এই সংখ্যায় বিশ্লেষণ করলে আমরা এই চারটি উপাদান লাভ করতে পারি। এই উপাদানগুলোর সমন্বয়েই রাষ্ট্র গঠিত হয়েছে। 1 নির্দিষ্ট ভূখণ্ড, 2 জনসমষ্টি, 3 সরকার ও 4 হলো সার্বভৌমত্ব। এখন এগুলো সম্পর্কে আমরা ইতিমধ্যেই আলোচনা করেছি, আবারও পুনরালোচনা করছি। নির্দিষ্ট ভূখণ্ড বলতে পৃথিবীর মানচিত্রে নিজস্ব সীমারেখা দ্বারা সীমারেখা চিহ্নিত করে যে সীমারেখা ঘেরা যে ভূখণ্ড সেটাকেই বোঝায়। এটা বৃহৎ হতে পারে, আবার ক্ষুদ্রও হতে পারে। ছোট কিংবা বড় এটি বড় কথা নয়, বড় কথা হলো নির্দিষ্ট জনসমষ্টির জন্য নির্দিষ্ট ভূখণ্ড আছে কিনা। ভারত এবং চীন যেমন বৃহৎ রাষ্ট্র, তেমনি মালদ্বীপ ক্ষুদ্র রাষ্ট্র, কিন্তু তারা প্রত্যেকেই ইন্ডিভিজুয়াল রাষ্ট্র। এরপরে আসে জনসমষ্টি। জনসমষ্টির বেলায়ও একই কথা আসে যে নির্দিষ্ট জনসাধারণ, সেখানে জনসংখ্যা বেশি হতে পারে কিংবা কমও হতে পারে, কিন্তু জনসমষ্টি ঐক্যবদ্ধ কিনা এবং সেই রাষ্ট্রের প্রতি অনুগত কিনা সেইটার উপর নির্ভর করে সেটি রাষ্ট্র কিনা। এরপরে আসে হলো সরকার। এই নির্দিষ্ট ভূখণ্ড এবং জনসমষ্টিকে নিয়ন্ত্রণ করার জন্য একটি সরকার বিদ্যমান থাকে। সরকার আবার গঠিত হয় 3টি নির্বাহী বিভাগ নিয়ে, যেটিকে আইন বিভাগ, শাসন বিভাগ এবং বিচার বিভাগ বলে অভিহিত করা হয়। এবং আইন বিভাগ আইন তৈরি করে, শাসন বিভাগ সেই আইনের আলোকে শাসন কার্য পরিচালনা করে এবং বিচার বিভাগ প্রচলিত ওই আইনের ধারা অনুযায়ী অপরাধীকে শাস্তি প্রদান করে থাকে। সুতরাং সরকার ব্যবস্থা, সরকার দেশের জনগণের একদিকে যেমন দেশের জনগণের কল্যাণের জন্য কাজ করে, তাদের উন্নয়নের জন্য কাজ করে, অপরদিকে নির্দিষ্ট ভূখণ্ড শত্রুমুক্ত করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে। দেশের জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করে থাকে সরকার। অর্থাৎ আমরা যদি বলতে পারি একটি জাহাজ যদি রাষ্ট্র হয় তাহলে তার ক্যাপ্টেন হলো সরকার। এরপরে আমরা আসতে পারি যে সার্বভৌমত্ব। সার্বভৌমত্ব হলো রাষ্ট্র গঠনের সেই মৌলিক উপাদান, যে উপাদান ব্যতীত একটি রাষ্ট্র কখনো পূর্ণাঙ্গ হতে পারে না। কেননা সার্বভৌম শক্তি নির্দিষ্ট ভূখণ্ডকে রক্ষা করে থাকে এবং ওই নির্দিষ্ট ভূখণ্ডে বসবাসরত জনসমষ্টিকে নিরাপত্তা নিশ্চিত করে। সুতরাং সার্বভৌম শক্তি হল রাষ্ট্র গঠনের সর্বশেষ এবং সর্বোত্তম একটি উপাদান। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, এই অধ্যায়ে আলোচনার প্রসঙ্গে আমরা সম্ভবত একটি প্রশ্ন করতে পারি যে 4টি উপাদান নিয়ে যদি রাষ্ট্র গঠিত হয় তাহলে সম্মিলিত জাতিসংঘ কি রাষ্ট্র কিনা? এই প্রশ্নের উত্তরে কি বলবো আমরা? কারণ সমগ্র পৃথিবীকে জাতিসংঘের অন্তর্ভুক্ত সব রাষ্ট্রই যদি জাতিসংঘের সীমারেখা হয়,
কিংবা জাতিসংঘের অন্তর্ভুক্ত রাষ্ট্রগুলোর জনসাধারণ যদি জাতিসংঘের জনসংঘ হয়, তাহলে জাতিসংঘের প্রশাসক যদি সরকার হয়, তাহলে কেন এটা সরকার হবে না? তাহলে কেন এটা একটি রাষ্ট্র হবে না? সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, জাতিসংঘ কখনো কোনো রাষ্ট্র নয়। কেননা যে 4টি উপাদান নিয়ে রাষ্ট্র গঠিত, তার মধ্যে সার্বভৌমত্ব নামক একটি উপাদান, অন্যতম প্রধান উপাদান, সেই উপাদানটি জাতিসংঘের নেই। তোমরা জানো যে জাতিসংঘের নিজস্ব কোনো সামরিক বাহিনী নেই। জাতিসংঘ যে শান্তি মিশন বা শান্তিরক্ষী বাহিনী আছে, সেটা বিভিন্ন দেশ থেকে প্রাপ্ত সেনাবাহিনী নিয়ে গঠিত। সুতরাং জাতিসংঘ রাষ্ট্র নয়। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা এখানেই শেষ করছি। আর তোমরা এই প্রশ্নগুলো তৈরি করবে। রাষ্ট্রের ধারণা বলতে কী বুঝো? রাষ্ট্রের ধারণায় গ্রহণযোগ্য সংজ্ঞা কে দিয়েছেন? অর্থাৎ গার্নারের সংজ্ঞাটি তোমাদের জানা থাকা দরকার, জেনে নিতে হবে। এবং রাষ্ট্র গঠনের উপাদান কয়টি ও কী কী, তার ব্যাখ্যা এই আলোচনায় করলাম। আমরা পরবর্তী ক্লাসে রাষ্ট্রের কার্যাবলী সম্পর্কে আলোচনা করব। খোদা হাফেজ, সবাই ভালো থাকবে।